হোয়াট দ্য হেল? তুমি? সাদা বিলাইটার কান ঝালাপালা করে ফেলানো মার্কা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট চিৎকারে আত্মা কেঁপে উঠল আমার। তবে বিপরীতে কোনো বাক্য পাঠ করা হয়ে উঠল না আর। পাটা বিশ্রীভাবে মচকে গিয়েছে আমার, যার দরুন উঠবার চেষ্টায় বিফল হয়ে ফ্যালফ্যাল চোখে হাবাগোবা ভান ধরে উনার বুকেই পড়ে রইলাম আমি। ফর্সা বুকটা উষ্ণতার বদলে শীতল ভাব ধরেছে উনার। তার হালকা হালকা লোমগুলোয় জমেছে বিন্দু বিন্দু জল। হয়তো মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছেন উনি। কেমন যেন অদ্ভুত অনুভূতি এসে মনে নাড়া দিয়ে চলেছে। না, এভাবে আর এক মুহূর্ত থাকা যাবে না। উঠে দাঁড়াতে হবে আমায়। নিজের অধম মার্কা চিন্তাভাবনার বেড়াজালে পিষ্ট হয়েই আবারও উঠে দাঁড়াবার চেষ্টা চালালাম আমি। নিত্য আপু ছুটে এসে ধরল আমার বা হাত। তবু রক্ষে হল না। অর্ধেক উঠতেই আবারও স্লিপ কেটে বেধরাম নিবিড় ভাইয়ার বুকেই পড়লাম আমি। আরেক দফা ধাক্কায় মৃদুস্বরে আর্তনাদ করলেন উনি। ভয় কুকড়ে কাপা কাপা গলায় বললাম, সশ্রী ভাইয়া, উঠছি, একটু সময় দিন, আর ধোধো ধমকাবেন না প্লিজ। ইউ ডাম, আমার ওপর থেকে সরো, ফাস্ট। উনার দাঁতে দাঁত চেপে দেওয়া চাপা ধমকে টনক নড়লেও তৎক্ষণাৎ উঠে দাঁড়াবার মতো চমৎকার শক্তিটা জোগাতে পারলাম না। বরং উঠতে গিয়ে মোচড় লাগা পাটায় আবারও আঘাত লাগল। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথাটা হজম করতে চাইবার পূর্বেই ঠোঁট ভেদ করে বেরিয়ে এলো আর্তনাদ। আহোহোহ করে উঠেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলাম আমি। নিত্য আপু আমায় তুলতে গিয়েও ছেড়ে দিল, ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ল, আল্লাহ, পা মচকে গেল কিভাবে অনন্যা? ঈশস, কি করি এখন? ভাইয়া, তুই আর একটু ধৈর্য ধরে থাক প্লিজ। হুট করে মচকে গেলে একটু সময় স্থির থাকতে হয়। আমি কি বলবো বুঝতে পারলাম না। মাথাটা ইতিমধ্যে ভনভন করে ঘুরছে আমার। নিত্য আপু নিবিড় ভাইয়া, তার মানে ভাইবোন। ইয়া আল্লাহ, ধুমধাম পড়ে যাওয়ার চক্করে ব্যাপারটা ভার্সিটির মতোই ভেবে এতক্ষণ গাধার মতো শুধু আপনি বলে চেঁচিয়েই ক্ষান্ত ছিলাম আমি। এদিকে যে স্বয়ং আমার আজরাইল, পাতানো আপুর মায়ের পেটের ভাই, সেদিকে কি আর হুঁশ ছিল? আমার উদ্ভট সব ভাবনার মাঝেই এক ঝটকায় আমায় নিজের ওপর থেকে সরিয়ে উঠে দাঁড়ালেন নিবিড় ভাইয়া। আকস্মিক ঘটনায় গড়িয়ে নিকটেই ধপ করে পড়লাম আমি। বিরক্ত চোখে চেয়ে সামান্য ঝুঁকে হেঁচকা টান মেরে আমাকেও দাঁড় করালেন মুহূর্তেই। ব্যথায় চোখমুখ কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম আবারও। এমন একখানা ভাব ধরলাম যেন সামান্য মশা কামড়েছে মাত্র। এদিকে নিবিড় ভাইয়া শুধু আমায় দাঁড় করানোতেই ক্ষান্ত রইলেন না। চোখের পলকে ধাক্কা মেরে পাশের নরম বিছানায় ফেলে দিলেন। টাল সামলাতে না পেরে উল্টেপাল্টেই বিছানায় শুয়ে পড়লাম আমি। ভাইয়া, কি করছিস? এভাবে ব্যথা পাবে তো মেয়েটা। পেলে পাবে, তাতে বিন্দুমাত্র যায় আসে না আমার। আপাতত এটা বল, এই স্টুপিডটাকে কোথায় থেকে ধরে আনলি বাসায়? ততক্ষণে উঠে বসলাম আমি। নিত্য আপু ভাইকে উদ্দেশ্য করে অভিযোগের সুরে বলল, কোথায় থেকে ধরে আনলাম মানে? ও আমার বোনের মতো, নেহাতি একটা বিপদে পড়েছিল বিধায় জোর করে নিয়ে এলাম। বাই দা ওয়ে, তুই ওকে চিনিস কিভাবে? নিবিড় ভাইয়া চোখ গরম করে তাকালেন এক পলক। শুকনো ঢোক গিলে কপাল চেপে ধরলাম আমি। নিত্য আপু এবার সরু চোখে তাকাল। সন্দিহান গলায় আবারও বলল, বাই এনি চান্স ওই কি সেই স্টুপিড, আই মিন ওই মেয়েটা যার কথা সেদিন এসে বলেছিলি? বিস্ময় গোল গোল চোখ করে তাকালাম আমি। আমায় নিয়ে আপুর কাছে আবার আলোচনার ঝুড়ি খুলে বসেছিলেন নাকি উনি? হায় হায় সর্বনাশ! নির্ঘাত বিশ্রী সব অপবাদ দিয়ে বসেছেন ইচ্ছে মতো। মানসম্মান তো বিনা টাকায় ফালুদা।
নিবিড় ভাইয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। চোখের ইশারায় বোনকে এক বস্তা ধমক মেরে উল্টোদিকে ফিরলেন। হাত বাড়িয়ে ঘরের এক কোণায় থাকা তখনকার বুলডগটাকে ডাকলেন। মুখে বললেন, জ্যাকি, কাম। মুহূর্তেই নিজের লম্বা জিহ্বা বের করে দৌড়ে গিয়ে উনার কোলে উঠে বসল জ্যাকি। আমি ভয়ার্ত চোখে চেয়ে রইলাম। ব্যাটায় আবারও ভাউ করে উঠা মানেই কলিজা বের হয়ে অটোমেটিক ভুনা হয়ে যাওয়া। নিত্য আপু আমায় অভয় দিয়ে পাশে বসল। আলতোভাবে পায়ের গোড়ালি ছুঁয়ে বলল, কোথায় মচকে গিয়েছে? এখানে। চটজলদি পা সরিয়ে সামান্য হাসার চেষ্টা করলাম আমি। ধীর গলায় বললাম, এখন ঠিক আছি আপু, ব্যস্ত হয়ো না। আর বিশ্বাস করো, তুমি উনার বোন জানলে কখনো তোমাদের বাসায় আসতাম না আমি। বিনিময়ে আমার বিরুদ্ধে হয়তো কিছু বলার জন্য প্রস্তুত ছিল আপু। কিন্তু কোনো শব্দ তার ঠোঁট নিঃসৃত হবার পূর্বেই জ্যাকির গায়ে হাত বোলাতে বোলাতে নিবিড় ভাইয়া বললেন, আসতাম না বলে কি প্রমাণ করতে চাইছ? এসেই তো পড়েছ, এখন এসব ইউজলেস কথাবার্তার আদৌ কোনো মানে হয় না। নিত্য, ও তোর বোন লাগে নাকি লাগে সেটা একান্তই তোর ব্যাপার। আমায় এসবে জড়াবি না বলে দিলাম। যা করার কুইকলি করে বিদেয় কর ওকে। না জানি আরও কি কি অঘটন ঘটাবে স্টুপিডটা। এবার সহ্যের বাঁধটা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল আমার। নিজের বাড়ি বলে কি যা ইচ্ছে তাই বলে যাবেন উনি? না, এত মেনে নেওয়া যায় না। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, উভয়ই সমান অপরাধী, এই প্রবাদটিকেই ধার্য ধরে প্রতিবাদী গলায় বললাম। এই আপনি কি মনে করেন নিজেকে? হ্যাঁ, সেলিব্রিটি বলে কি যা ইচ্ছে তাই বলে ফেলবেন? শুনুন মিস্টার, আমি আপনার দেখা আর 5টা মেয়ের মতো নই। আপনার হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকতে পারে, বাট তার মাঝে আমি কোনো সত্তা নই। ভার্সিটিতে আপনি আমার সিনিয়র বিধায় কিছু বলি না, বাট ভার্সিটির বাহিরে আপনি আমার কাছে শুধুই একজন প্যারা, বুঝেছেন? মুহূর্তেই তেতে উঠলেন নিবিড় ভাই। উত্তপ্ত চোখে চেয়ে কঠিন গলায় বললেন, হোয়াট ডিড ইউ মিন বাই প্যারা? ইউ ফুল! আমার বাসায় এসে আমাকেই কথা শোনাচ্ছ? সাহস তো কম নয়। তুমি কি জানো এর ফল কতটা ভয়াবহ হতে পারে? বিছানা ছেড়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়লাম এবার। বিরক্তিতে রীতিমতো থরথর করে কাঁপা শুরু করেছে গা। মেজাজটা ভীষণ বিশ্রীভাবে চটে গিয়েছে, যার দরুন ক্ষিপ্ত হয়ে সোজা আঙুল তুলে বললাম, শুনুন মিস আদমান শাহরিয়ার নিবিড়, আমি আপনাকে ভয় পাই না। যা ইচ্ছে তাই করুন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। অনেক সহ্য করেছি, বাট আর। পুরো কথাটা শেষ করবার পূর্বেই আঙুল ধরে নামিয়ে দিলেন উনি। আমার ঝাঝালো গলায় বলা বাক্যগুলোকে নিতান্তই মূল্যহীন ভেবে অবজ্ঞা করলেন। ঝুঁকে এসে জ্যাকিকে কোল থেকে নামিয়ে দিয়ে বললেন, জোরগলায় কোনো কিছু বলবার পূর্বে ভেবে নিও কথাটা ভবিষ্যতে কতটা সত্যতা বজায় রাখতে পারবে। হোয়াট এভার, নিত্য তোর বোন লাগে নাকি লাগে যেন? আচ্ছা যাই লাগুক, সেটা তোর পার্সোনাল ম্যাটার। জাস্ট খেয়াল রাখবি আমার সামনে যেন নেক্সট টাইম না পড়ে, নয়তো ফল হবে না। নিত্য আপু হতাশ কণ্ঠে জি ভাইয়া বলে জবাব দিল। স্মিথ হেসে বেশ রিল্যাক্স ভঙ্গিতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন নিবিড় ভাইয়া। আমি ফ্যালফ্যাল চোখে চেয়ে রইলাম কিছুক্ষণ। মানুষ এতটা রুড কিভাবে হতে পারে মাথায় খেলে না আমার। হি ইজ জাস্ট টু মাচ। উত্তপ্ত শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে ফেললাম। নিত্য আপু এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, আই এক্সট্রিমলি সরি অনন্যা, ভাইয়ার কথায় কিছু মনে করো না। আসলে ভাইয়া একটু এরকমই, হয়তো আগে থেকেই জানো। এসব মনে নিও না বোন প্লিজ।
আপুর চিন্তিত মুখে প্রশান্তির ছাপ ফেলতে চোখের পলক ফেলে সম্মতি জানালাম আমি। কাঁধে রাখা হাতটায় নিজের হাত আলতোভাবে ছুঁয়ে বললাম, তুমি সরি বলিও না আপু, তোমার তো কোনো ফল্ট নেই এখানে। প্রবলেমটা জাস্ট উনার সাথে, তুমি উনার বোন হলেও তাতে মনোভাবটা চেঞ্জ হবার নয়। নিজের ঘরে ফিরে বিছানায় ফেলে রাখা টি শার্টটা গায়ে জড়িয়ে এক হাতে কপাল চেপে ধরল নিবিড়। ভেজা চুলগুলোর মাঝে হাত চালিয়ে বিড়বিড় করে বলতে লাগল, কোথায় থাকে আসে এই মেয়েটা? সেবার ফ্লাইটে, দেন ভার্সিটিতে, এখন বাসায় পর্যন্ত চলে এসেছে। লাইক সিরিয়াসলি? এক মুহূর্তের জন্য ফ্রেশ ব্রেথ নিতে পারবো না নাকি? উফ অফ গড! বিরক্তিতে পিষ্ট নিবিড় বেড টেবিল থেকে পানি ভর্তি গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে হাফ ছাড়ল। রকিং চেয়ারটায় গা এলিয়ে দিতেই হঠাৎ তীব্র চিৎকারে ফেটে পড়ল ফোন। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে নম্বর না দেখেই কল রিসিভ করল সে। ফোনটা কানে ধরে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, হ্যালো, দিস ইজ সাদমান শাহরিয়ার, নিবিড় স্পিকিং। আবে রাখো তোর স্পিকিং ফিকিং। ফ্রি আছোস? ও তুই? হ্যাঁ ফ্রি আছি, কিন্তু কেন? আজকে কয় তারিখ হিসাব আছে? 9 তারিখ তো। তো কি মানে? আজ তোর আসার কথা ছিল বাসায়, বলছিলাম না বোনের সাথে পরিচয় করিয়ে দেব, প্লাস আম্মু তোকে দেখতে চায়। ও শিট, বলেই বসেছিলাম। ওকে ফাইন, তুই থাক, আমি যাচ্ছি। তাছাড়া বাসায় কি একটা ঝামেলা ভালো লাগছে না। ঝামেলা? আবার কিসের ঝামেলা? কিছু না, ফিরে বলবো। বাই দা ওয়ে, রুশো কি চকলেট খায়? কিটক্যাট নাকি ক্যাডবেরি ডেইরি মিল্ক? মুহূর্তেই ফিক করে হেসে ফেলার শব্দ শোনা গেল ওপাশ থেকে। কিছুক্ষণ মুখ টিপে হেসে জবাব এলো, ওরে কি তোর এতটাই ছোট বলে মনে হয়? দেখতে শুনতে বাচ্চা লাগলেও চকলেট নিজে খায় না, বরং পিচ্চি বোনকে খাওয়ায়, বুঝলি? নিবিড় হাসল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলে ব্রাশ করতে করতে বলল, চাল, ফোন রাখো শালা, ঘড়ি ধরে বসো। জাস্ট ইন ফিউ মিনিটস তোর চোখের সামনে থাকব। ফোনের লাইন কেটে টি শার্টের ওপর নেভি ব্লু জ্যাকেটটা ঢুকালো নিবিড়। ব্ল্যাক সানগ্লাস সাথে একজোড়া ব্লু কেটস পরে নিয়ে ঘর ছেড়ে বের হল। সোফায় গালে হাত রেখে মন খারাপের ভঙ্গিমায় বসেছিল নিত্য। ভাইকে কোথাও যাবার উদ্দেশ্যে বের হতে দেখে এক পলক চোখ তুলে তাকাল। পর মুহূর্তে দৈনন্দিন ব্যস্ততায় ভাইকে আবিষ্কার করে আবারও গালে হাত রেখে চুপটি করে রইল সে। নিবিড় সিঁড়ি বেয়ে নিচে নেমে আস্তে করে মাথায় চাটি বসিয়ে দিল নিত্যর। জ্যাকেটের কলার ঠিক করতে করতে বলল, এভাবে চুপচাপ বসে আছিস কেন? আর আপদটা কই? নিত্য জবাব দিল না। চোখে মুখে ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে আছে তার। আজ ভাইয়ের ওপর এতগুলো অভিযোগ নিঃশব্দে ফুটে উঠেছে মুখে। মনে জমেছে এক পশলা অভিমান। নিবিড় বুঝল বোনের মনটা আজ ভীষণ খারাপ। রাগ ভাঙ্গাতে হবে তার। যার লক্ষ্যে পৌঁছতে বোনের পাশ ঘেঁষে বসল সে। চোখে চোখ রেখে বলল, মন খারাপ কেন তোর? ভাইকে বলবি না? নিত্য ঠোঁট বাঁকাল, ক্ষীণ গলায় বলল, মেয়েটার সাথে ওরকম না করলেও পারতি ভাইয়া, তোর জন্য অনন্যার কাছে ছোট হতে হলো আমার। দেখে নিত্য, মেয়েটা। ভাইকে মাঝপথে থামিয়ে দিয়ে নিত্য আবারও বলে উঠল, আমি ওর ক্যারেক্টার সার্টিফিকেট তোর থেকে জানতে চাইছি না ভাইয়া, তোর কাছে অনন্যা যেমনই হোক আমার কাছে ও অনেক ভালো একটা মেয়ে, আমার ছোট বোনের মতো। আমি যেখানে ওকে বিপদে সাহায্য করে বাড়ি নিয়ে এসেছি সেখানে তুই, আমার ভাই হয়ে ওর সাথে এরকম রুড বিহেভ কিভাবে করতে পারলি? একবারও মনে হলো না মেয়েটা কতটা কষ্ট পাবে?
অন্য কোথাও হলে ব্যাপারটা স্বাভাবিক ছিল, বাট একজনকে বাসায় নিয়ে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে দেখলে কেমন লাগবে কোনো ধারণা আছে তোর? নিবিড় হঠাৎ করেই প্রত্যুত্তরে কিছু বলবার মতো খুঁজে পেল না। ভেতরে ভেতরে কোথাও একটা তীব্র অনুশোচনার অনুভূতি জাগ্রত হল। আসলেই তো মেয়েটার কোনো দোষ ছিল না। নিত্যর কথাতেই তো বাসায় এসেছিল সে। জ্যাকিকে ভয় পেয়ে যদিও বিশ্রী কিছু ইনসিডেন্ট ক্রিয়েট করেছে, তবু সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, ইচ্ছাকৃত কোনো রটনা তো নয়। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলল, মৃদুস্বরে বলল, কোথায় ও? চলে গিয়েছে কি? নিত্য কঠিন গলায় বলল, তোর কি মনে হয় এত কিছুর পরও মেয়েটা অপেক্ষা করবে? হা, চলে গিয়েছে অনন্যা, বলেছিলাম এগিয়ে দেই, তাও শুনল না। একা একাই হাঁটা ধরেছে সে। নিবিড় কিছুক্ষণ চুপ করে রইল। সরি শব্দটা জীবনে খুব কমই উচ্চারণ করেছে সে। শুধুমাত্র উপরওয়ালা এবং মা ছাড়া আর কারো নিকটই শব্দটা উচ্চারণ করতে হয়নি তাকে। বোন কিংবা বাবার কাছেও নয়, যার দরুন সামান্য একটা বাইরের মেয়ের জন্য এত ভারী শব্দ উচ্চারণ করতে মন সায় দিল না তার। শব্দটাকে উজ্জ্ব রেখেই নিবিড় বলল, আইনো একটু বেশি বেশি করে ফেলেছি, বাট শি ডিজার্ভড দ্যাট। তুই মন খারাপ করিস না, ও ভালো মনের মেয়ে হলে তোর ওপর রাগ করবে না কখনো। এ কথা বলেই উঠে দাঁড়াল নিবিড়। বোনকে গেইট লাগিয়ে দিতে বলে গ্যারেজ থেকে কার নিয়ে রওনা হল কোনো এক অজানা গন্তব্যে। নিত্য কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে রইল। যাক, সরি শব্দটা না বললেও কারো জন্য বেশি বেশি করে ফেলেছে এটুকু তো বলল। মনের গহীনে কোনো এক কোণে বিন্দু পরিমাণে হলেও অনুভূতির ছোঁয়া তো মিলল। কান কাটা ছাগল, কই তুই? আরে তুই কই তাই বল আগে। আন্টি বলল তুই নাকি আমার মেসে গেছিস। এমনি এমনি কি আর বলদের নানি বলি তোকে? আরে আমি তো তোর কাছে নোটস নিতে আসছিলামই, মাতব্বরি করে তোকে আমার বাসায় যেতে হলো কেন? রাত্রি ঠোঁট উল্টাল, মিনমিন করে বলল, আমার কি দোষ? তুই তো আগে আমাকে জানায় যাসনি তাই না? বলদি কোথাকার। রাখো ফোন। লাইন কেটে বিরক্তিতে ফোনটা আছাড় মারতে ইচ্ছে জাগল মাথায়। তবু মন ভিন্ন স্বরে বলল, ফেলিস না বইন, পরে নাকের জলে চোখের জলে এক করে ফেললেও ফোনটা ফেরত পাবি না। যার দরুন ব্রেইনের কথায় বিশেষ কান না দিয়ে রাগটাকে যথাসম্ভব কন্ট্রোলে এনে রিকশা ডেকে উঠে পড়লাম আমি। শালার ভেজা রাস্তায় এতটা পথ আবার হেঁটে যাওয়ার কোনো মানেই হয় না। একদিন পিগি ব্যাংকের পেটে খাবার না পড়লে খুব বেশি ক্ষতি হয়ে যাবার কথা নয় মোটেই। বাসায় পৌঁছে রিকশার ভাড়া চুকিয়ে কলিং বেল বাজালাম। একবারে ওপর দুবারেও কেউ দরজা না খোলায় একনাগারে ৫-৬ বার আঙুলের ছাপ বসালাম সুইচে। কলিং বেলের তীব্র আওয়াজে ভেতর থেকে ছুটে এসে দরজা খুলে দিল কেউ। নিমিষেই মুখ লালনীল বেগুনি বর্ণ ধারণ করল আমার। রাত্রির ভোলাভালা সুন্দর থোবরাখানা ভর্তা বানিয়ে ফেলবার মতো ভয়ঙ্কর কামনা জাগল মনে। ভয়ের আশঙ্কা করে আমার প্রবেশ ঘটতেই ছিটকিনি লাগিয়ে দৌড়ে ভেতরে পালালো রাত্রি। পালায় যাবি কোথায় বাচ্চু? তোরে তো আজকে খাইছি। এ কথা বলে আমিও তার পিছু পিছু ছুটতে যাব, তার পূর্বেই মাথায় ঠাস করে বাড়ি মেরে বসল কেউ। বিরক্তিতে চোখমুখ কুচকে তাকালাম আমি। অগ্নি ভাইয়ার ভ্রু কুচকানো। আমায় নিচ থেকে উপর খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতেই ভাঁজটা আরও তীব্রতর হল তার। পাশ থেকে লাফ মেরে সামনে এলো রুশো ভাইয়া। দাঁত কেলিয়ে বলল, ওয়েলকাম ব্যাক ছুটকি, চকলেট খাবি? রুশো ভাইয়াকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় অগ্নি ভাইয়া বলল, ব্যাপারটা কি বলতো, গেলি এক ড্রেসে আবার ফিরছিস আরেক ড্রেসে। কোনো চেরাগ থেকে জিন বের হয়ে পোশাক বদলে দেয়নি তো?
ভাইয়ার প্রশ্নে চরমভাবে ভড়কে গেলাম আমি। কি বলবো এখন? নিত্য আপুর প্রসঙ্গটা তোলা কি ঠিক হবে? আবার অপরিচিত কারো সাহায্য নেওয়ায় উল্টে যদি কথা শুনতে হয় তখন? নিত্য আপু তো অনেক ভালো একটা মানুষ, তার ব্যাখ্যা দিতে আখ্যা দেওয়ার সুযোগটুকু পাব তো? দমনা ভাব নিয়ে আমতা আমতা কিছু বলবো তার পূর্বেই কলিং বেলের উচ্চ শব্দে কেঁপে উঠল ঘর। এই সুযোগ, প্রশ্ন এড়িয়ে যাবার বাহানায় তাড়াহুড়ো করে আমি দেখছি বলেই দরজার পানে এগিয়ে গেলাম আমি। কাঁপা কাঁপা হাতে ছিটকানি খুলে দুহাতে দরজা খুলে আগ্রহী চোখে তাকালাম। মুহূর্তেই থুতনি ঝুলে পড়ল আমার, পাশাপাশি ফুটবলাকার ধারণ করল চোখ দুটো। সামনে থাকা মানুষটাও চমকে উঠলেন ভীষণ। সানগ্লাস খুলে বাড়িটাই সূক্ষ্মভাবে একবার চোখ বোলালেন। বিড়বিড় করে বললেন, বাড়ি, ঠিকানা সবই তো ঠিক আছে, তবে এই ভুলভাল জিনিসটা এখানে কি করছে? নাকি সবটাই আমার ইমাজিনেশন? উনার বিড়বিড় করে বলা কথাটা স্পষ্টরূপে শ্রবণগোচর হল না আমার। অবিশ্বাস্য কিছু আবিষ্কার করে ফেলায় দুহাতে চোখ দুটো আরেক দফা কচলালাম আমি। পিটপিট করে ঠিকঠাক মানুষটিকে দেখবার উদ্দেশ্যে চোখ মেলে তাকালাম। এর মাঝেই পেছনে থেকে ব্যস্ত গলায় ভেসে এলো, কে এসেছে রে অনু? আরে নিবিড়, চলে এসেছিস? আয় আয় ভেতরে আয়। এই অনু, দাঁড়িয়ে রইলি কেন? ভেতরে আসতে দে ওকে। সময়টা যদিও পরন্ত বিকেলের মন জুড়িয়ে যাওয়া প্রহরের কিছু অংশ, তবু নিস্তব্ধতার বদলে বাড়িশুদ্ধ জমজমাট ভাব ধরেছে আজ। হইচই চেঁচামেচি কিংবা প্রাণোচ্ছল আলোচনার মেলা বসেছে চারিপাশে। তবে সেসব শুধুমাত্রই শব্দ দূষণ বলে ঠেকেছে কানে আমার। এসির টেম্পারেচার কমিয়ে দেওয়া আছে বেশ, তবু এই হিমশীতল ঘরটায় থরথর করে ঘামছে কেউ, একটু পরপরই জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। চরম অস্থিরতায় পিষ্ট হয়ে মুখ কাচুমাচু করে জোরপূর্বক হাসছে থেকে থেকেই। মা জননী বেশ কিছুক্ষণ যাবৎ নিবিড় ভাইয়ার গালে মাথায় হাত বুলিয়ে থামলেন অবশেষে। এতক্ষণ যাবৎ হয়তো শ্বাস আটকে ছিলেন মানুষটা। আম্মু সরতেই দীর্ঘশ্বাস টেনে উত্তপ্ত দম ফেললেন। রুশো ভাইয়া এবং রাত্রির হৈহুল্লোড়ের চোটে ভীষণভাবে চিপায় পড়ে গেছেন এও স্পষ্ট সাথে। কি অদ্ভুত! আমার ভাইয়ের ব্রাদার ফ্রম এনাদার মাদার টাইপ বেস্ট ফ্রেন্ড নিবিড় ভাইয়া, অথচ এই হাবাগোবা আমি কিচ্ছুটি জানতাম না এতদিন। সামান্য ছিটেফোঁটা পর্যন্ত না। সোশ্যাল মিডিয়ায় বিরল প্রাণী হিসেবে এ এক দারুণ অভিজ্ঞতা আমার। ভাবছি, আদৌ মানুষের কাতারে পড়ি তো? আজ যখন অগ্নি ভাই হেসে নিবিড় ভাইয়াকে টেনে বাসায় ঢোকালো, আম্মু, আব্বু, খালামুনি, রুশো ভাইয়া সবাইকে ডেকে আসর জামালো, তখন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। সবকিছু কেমন যেন ঘোলাটে, অপরিষ্কার ঠেকছিল চোখে। অথচ এই অবিশ্বাস্য অনুভূতিটাকে সত্য প্রমাণ করে দিয়েই অগ্নি ভাইয়া মাথায় টোকা মেরে বসে আমার। নিবিড় ভাইয়ার কাঁধে হাত রেখে নিঃসংকোচে বলে, ও তোর ভাইয়ের কলিজার দোস্ত লাগে, বুঝলি অনু? তখন হঠাৎ করেই নিজের মস্তিষ্কের দুগালে সজোরে চড় মারতে ইচ্ছে জন্মেছিল মনে। অথচ মস্তিষ্কের যে গাল নামক কোনো স্থানই হয় না, তা এক মুহূর্তের জন্য ভুলতেই বসেছিলাম আমি। নিবিড়, বোনকে তো দেখলি এবার। আলাপ কর, আফটার অল তুই ওর ভার্সিটিরই সিনিয়র ভাই। নিবিড় ভাইয়া মুচকি হাসলেন স্রেফ। অপ্রস্তুত চোখে আমার দিকে তাকাতেই কি যেন ভেবে হঠাৎ লম্বা দাঁত কেলিয়ে বসলাম আমি। উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম, কেমন আছেন ভাইয়া? চোখমুখ এমন শুকনো লাগছে যে। এমা, আপনি তো রীতিমতো ঘামছেন। মুহূর্তেই চারজোড়া চোখ আবদ্ধ হল উনাতে। নিজস্ব লেন্সে মানুষটির সূক্ষ্ম প্রতিবিম্ব ফুটাতেই আরও খানিকটা তীক্ষ্ণ হয়ে এলো তারা। রুশো ভাইয়া চটজলদি এসির টেম্পারেচার আরও কিছু কমালো।
ব্যস্ত গলায় বলল, হেই নিবিড় ব্রো, এমন কুলকুল টাইমে তুমি দাউ দাউ করে জ্বলছ কেন? কথার পিছু ছুটল অগ্নি ভাইয়ার আওড়ানো বুলিটাও। নিবিড়, ঠিক আছিস তুই? শরীর খারাপ লাগছে নাকি? নিবিড় ভাইয়া হাত দেখিয়ে থামতে ইশারা করলেন সকলকে। শুকনো গলায় 2-3 বার কেশে নিয়ে বললেন, আম টোটালি ফাইন। অ্যাকচুয়ালি ক্লান্ত শরীর নিয়ে ডিরেক্ট বাসা থেকে বেরিয়েছি, তাই একটু অস্থির লাগছে। অমনি ভেতরে ভেতরে এক পৈশাচিক আনন্দ। আমি দৌড়ে গেলাম কিচেনের উদ্দেশ্যে। গ্লাসে ভর্তি বরফ ডোবানো জল এনে সামনে ধরলাম উনার। নিবিড় ভাইয়া আর চোখে এক পলক বিস্ফোরিত হয়ে তাকালেন। আমি আবারও দাঁত কেলিয়ে বললাম, ও কি? হা করে কি দেখছেন? পানিটা খান, ভালো লাগবে আপনার। অনিচ্ছা সত্ত্বেও 2 ঢোক পানি খেয়ে গলা ভিজিয়ে গ্লাসটা টেবিলে রাখলেন উনি। পাশ থেকে রাত্রি আমোদিত গলায় বলল, ভাইয়া, আই জাস্ট কান্ট বিলিভ দিস যে আপনি অনুয়াই মিন অগ্নি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। ও মাই গড! ভাইয়া, একটা রিকোয়েস্ট, আজ তো ভার্সিটিতে নেই আপনি, তবে কি আজ একটা অটোগ্রাফ পাবো? প্লিজ। আপনি ভাবতে পারবেন না আমি আপনার কত বড় ফ্যান ভাইয়া। রুশো ভাইয়া আর চোখে রাত্রির আগ্রহী মুখে তাকালো এক পলক। মনে মনে ভাবল, যা শালা, এত দেখি আজ বাড়ি থেকে করলার বদলে মধু খেয়ে এসেছে। তবে রাত্রি বিশেষ পাত্তা দিল না সেদিকে। তার মন মস্তিষ্কের সবটা জুড়েই সাদা বিলাইটার অটোগ্রাফ পাবার তীব্র আকাঙ্ক্ষার বিচরণ। নিবিড় ভাইয়া হয়তো রাত্রির বিপরীতে বলতেন কিছু, তবে উনাকে বিন্দুমাত্র সুযোগটুকু না দিয়ে আমি বলে বসলাম। ঘরে এসি চলে, সাথে এত বড় একটা ফ্যান, যার আকার কিনা ভাবা তো দূর, অনুমান করাই যায় না। এত কিছু থাকতেও নিবিড় ভাইয়া ঘামছেন। এত ভারী মুশকিল ব্যাপার। প্রায় সাথে সাথেই চোখ গরম করে তাকালেন উনি। আমি হেসে আবারও বলে উঠলাম, কি ভাইয়া, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমার বিদ্রূপের হাসিকে নিতান্তই ঠাট্টা সাব্যস্ত করতে হেসে উড়িয়ে দিলেন উনি। রাত্রির হাতে থাকা পেপারটায় দোমনা ভাব নিয়ে পুরো 1 মিনিট ধরে অটোগ্রাফ দিলেন। এক প্রকার লাফিয়েই পেপারটা হাতে নিল রাত্রি। জলে ভেজা চিকচিকে চোখে চেয়ে মুখে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মাই প্লেজার। নিবিড় ভাই আবারও স্মিথ হাসলেন। অগ্নি ভাইয়ার পানে ফিরে বেশ স্বাভাবিক গলাতেই বললেন, তোর বোনকে যে একেবারেই চিনতাম না এমনটা নয়, শুধু জানতাম না ইস্টুয়াই মিন মেয়েটা তোর বোন। তবে আমি কনফিউজড। তোর চেহারার সাথে বোনের চেহারায় তেমন মিল নেই দেখে। চট করে দেখলে বোঝার অবকাশ শূন্য প্রায়। অগ্নি ভাইয়া আমায় টেনে নিজের পাশে বসালো। রুশো ভাইয়ার গাল চেপে ধরে এদিক ওদিক ঘুরিয়ে বলল, দেখতো, এবার চেনা চেনা লাগে নাকি? নিবিড় ভাইয়া সরু চোখে তাকালেন। রুশো ভাইয়ার আগা থেকে গোড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতেই কপালে সূক্ষ্ম ভাঁজ ফেললেন। ঠোঁট বাঁকিয়ে একরাশ বিস্ময় নিয়ে বললেন, হোয়াট আ কানেকশন! রুশোর সাথে তোর বোনের এত মিল! হ্যাঁ, অদ্ভুত হলেও কাজিনে কাজিনে চেহারায় মিল পেয়েছে, আমার পেয়েছে নগণ্য কিছু গুণ। রুশো ভাইয়ার গালটা আচমকাই টেনে উঠে দাঁড়ালাম আমি। 2 ধাপ এগোতেই পেছনে থেকে ডাক পড়ল, এই ছুটকি কই যাচ্ছিস? বসো আমাদের সাথে। আজ নিবিড় ব্রোর সাথে জমিয়ে আড্ডা দিব সবাই। আমি শুধু ঘাড় ঘুরিয়ে তাকালাম। রহস্যময় হাসি হেসে বললাম, সেসব হবে ক্ষণ, আপাতত উনার খাতির যত্ন করতে হবে না? হাজার হোক মেহমান বলে কথা, ভালোমন্দ খাওয়াতে হবে তো। আমি যাই আম্মুদের হেল্প করি। আমায় কিচেনের উদ্দেশ্যে হাত ধরতে দেখে হঠাৎ করেই ভূত দেখার মতো চমকে উঠল ভাইয়ারা। রাত্রি সন্দিহান চোখে তাকালো।
অগ্নি ভাইয়া বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? আজ সূর্য ঠিক দিকে উঠেছে তো। আম্মু খালামুনি আজ কিচেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে গ্যাস ওভেনের বিরুদ্ধে। 4টে চুলোয় 4 রকম পদ চড়িয়েছে। খালামুনির কাটাকুটিতে ব্যস্ত, আম্মু ব্যস্ত রান্নার আঁচ বাড়ানো কমানো সাথে নেড়ে দেওয়ার দায়িত্বে। যা বুঝলাম আজ রাতের খাবার না খাইয়ে বাসায় যেতে দেওয়া হবে না নিবিড় ভাইয়াকে। যে করেই হোক, এমনকি বস্তায় পুড়ে হলেও আজ নিবিড় ভাইয়াকে রাত পর্যন্ত আটকে রাখবেনই মা জননীরা। আম্মু, কি কি রান্না করছো? আম্মু এক পলক তাকালেন, আবারও রান্নায় মনোযোগী হয়ে বললেন, আপাতত পোলাও, মাংস চড়িয়েছি, সাথে সেমাই, গ্রিল, জর্দার জোগাড় শেষ, শুধু নুডলসটা বানানো বাকি। পাশ থেকে খালামুনি আপেল কাটতে কাটতেই বলে উঠলেন, তোর কি কিছু লাগবে আয়ু? আমি মাথাটা ডানে বামে নাড়ালাম, জগ থেকে জুসের সামান্য গ্লাসে ঢেলে বললাম, না, আমার কিছু লাগবে না। বলছিলাম যে, আয়োজনে কিন্তু কোনো কমতি রেখো না। আমায় দাও, না হয় একটু হেল্প করি। বোঝই তো, তোমার ছেলের বন্ধু হলেও তিনি একজন সুনামধন্য সেলিব্রিটি। মিস্টার সাদমান শাহরিয়ার নিবিড়ের খাতির যত্নে কি কোনো ত্রুটি রাখা যায় বলো? আম্মু ভ্রু কুঁচকে তাকালেন, আঁচলে হাত মুছতে মুছতে বললেন, ব্যাপারটা কি বলতো, তুই আজ নিজে থেকে আমায় রান্নায় হেল্প করতে এসেছিস, এতে অন্য কোনো মতলব নেই তো? উফ আম্মু, এতদিন রান্না শিখ বলে কান খেয়ে ফেলতে, আর আজ নিজ থেকে যখন একটু হেল্প করতে চাইছি তখন আবার মতলব খুঁজছ? আমার কথার মাঝেই পেছনে থেকে ছুটে এসে ব্রেক মারল কেউ। তীব্র শ্বাসের উঠানামা শোনা গেল নিকটে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে পড়ল রাত্রি এবং রুশো ভাইয়ার ক্লান্ত চোখমুখ। নির্ঘাত দৌড়ে এসেছে দুজন। আমার চিন্তিত কপালের ভাঁজকে সাক্ষী রেখেই রাত্রি ঝাঝালো গলায় বলল, অনন্যা, তোর ভাইকে বলে দে আমি রান্না করব নিবিড় ভাইয়ার জন্য। সে নয়। রুশো ভাইয়া চটজলদি প্রতিবাদী গলায় বলল, ছুটকি, তোর বান্ধবীকে বলে দে আমি নিবিড় ব্রোর জন্য রান্না করব। ও নয়। আম্মু খালামুনির হঠাৎ করেই চমকে উঠে কাজ ফেলে তাকালেন। আমার অবাক চোখকে পাশ কাটিয়ে হুড়মুড় করে কিচেনে ঢুকল দুজনই, যেন রান্না করতে নয় বরং অলিম্পিক প্রতিযোগিতায় ভাগ নিয়েছে তারা। এই তোমরা কি করছো এসব? এভাবে ঝগড়া করছো কেন? রাত্রি মা, কি হয়েছে একটু বলবে? তোমরা বাচ্চাদের মতো রান্না নিয়ে উঠে পড়ে লেগেছ কেন? খালামুনির প্রশ্নে রাত্রি উত্তর দিল, আন্টি, আপনার ছেলে বাচ্চামো করছে, উনাকে বলুন ছেলে মানুষের মতো থাকতে। রান্না বান্না এসব থেকে যেন 100 দূরে থাকেন উনি। দ্যাটস নট ফেয়ার ময়দা সুন্দরী, এ যুগের ছেলেরা মেয়েদের থেকেও রান্নাবান্নায় বেশি এক্সপার্ট। আফটার অল আমেরিকায় ব্যাচেলর ছিলাম আমি। প্রায় 20 টাইপস অফ ডেজার্ট বানাতে পারি। কি? আপনি আবার আমায় ময়দা সুন্দরী বললেন? আপনাকে তো আমি। স্টপ ইট। সবাই চুপ করো। চরম কোনো অঘটন ঘটার পূর্বেই চেঁচিয়ে উঠলাম আমি। আমার হাই ভোল্টেজ মার্কা চিৎকারে নিজেদের সংযত করে স্ট্যাচু হয়ে দাঁড়ালো দুজন। রাত্রি হঠাৎ করেই লজ্জায় কুকড়ে উঠল। সর্বনাশ! মায়ের সামনে ছেলের নাক ফাটাতে যাচ্ছিল সে। ব্যাস অনেক হয়েছে, তোমাদের সো কোল্ড স্টারকে রান্না করে খাওয়াবার যখন এতই শখ জেগেছে তখন রাত্রি তুই লাচ্ছি বানা, আর রুশো ভাইয়া তোমার হাতের চাউমিনটা জোশ হয়। তুমি তাই বানাও। রুশো ভাইয়া রাত্রি আমার দেওয়া প্রস্তাবে ভাবল কিছুক্ষণ। পর মুহূর্তে ভাইয়া খুশি মনে বলল, জিঙ্কু, তোকে এতগুলো থ্যাঙ্কস ছুটকি এতক্ষণে একটা ভালো সলিউশন বের করার জন্য। রাত্রি মুখ ফুলিয়ে খালামুনির পাশ ঘেঁষে দাঁড়াল।
আম্মু খালামুনি রীতিমতো অবাকের চরম শীর্ষে পৌঁছে একে অপরের দিকে তাকালেন। আম্মু অস্ফুট স্বরে বললেন, হায় আল্লাহ, একটা মানুষকে নিয়ে পুরো বাসায় লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলেছে এরা। হতভম্ব হয়ে অগ্নির একের পর এক বাক্যের বিপরীতে ভুলভাল সব শব্দ ছুড়ছে নিবিড়। হাতে না আবার নাতে হামিলিয়ে পুরো ব্যাপারটাই উচ্ছন্নে নিষ্পেষিত করছে না চাইতেও। অগ্নি বুঝতে পারছে না হঠাৎ এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছে নিবিড়। এর আগেও যে তাদের বাসায় সে আসেনি এমনটা নয়। সব পরিবেশে মানিয়ে নেওয়ার চমৎকার ক্ষমতা আছে তার। অথচ সেই নিবিড়ই এত আনিজি ফিল করছে কেন আজ? এসব ভাবতে চাপতেই এবার তীক্ষ্ণ চোখে তাকালো অগ্নি। খানিকটা ধমকের সুরেই বলল, ওই ব্যাটা, সমস্যা কি তোর? এমন উল্টাপাল্টা রিয়াকশন দিচ্ছস কিল্লাই? সেদিনই বললি ট্যুরের ফার্স্ট শিফটে তুই যাবি, এখন আবার বলতেছিস তুই ট্যুরেই যাবি না। মাথা মুন্ডু কি ঠিক আছে? নিবিড় অপ্রস্তুত ভঙ্গিতে তাকাল। আমতা আমতা করে বলল, আবনা না যাব তো, ফার্স্ট শিফটেই যাব। নিবিড়, কোনো কিছু নিয়ে টেনশন করছিস তুই? আমাকে বল। আরে চুপ করে আছিস কেন বল? নিবিড় হঠাৎ করেই কোনো গোছানো জবাব দিয়ে উঠতে পারল না। বিরক্তিতে রীতিমতো থরথর করে কাঁপছে তার গা। নিজের গালে নিজেকেই উদাম মার্কা চড় মারতে ইচ্ছে হচ্ছে খুব। আজ মেয়েটাকে বাড়ি থেকে বের হতে বলে নিজেই কেমন নির্লজ্জের মতো চলে এসেছে সে। যদিও পর্যাপ্ত তথ্যের পরিমাণ নগণ্য ছিল বিধায় এমন বিশ্রী এক ভুলের শিকার হতে হয়েছে। তবু ভুল তো। যদি মেয়েটা আবার অগ্নিকে সবটা বলে দেয়, বানিয়ে বানিয়ে আরও 2-4 লাইন বাড়িয়ে বলে দেয়, তখন? নিবিড় ভেবে পেল না কোনো উত্তর। অগ্নি আবারও তাড়া দেবার পূর্বেই তীব্র চিৎকারে বেজে উঠল ফোন। রোজকার দিনের মতো ফোনে কল আসায় বিরক্ত হবার বদলে আজ স্বস্তির শ্বাস ফেলল সে। ফোনের ওপাশের ব্যক্তিটিকে টাইডলি হাগ করতে ইচ্ছে হল ভীষণ। চটজলদি ফোনটা হাতে তুলে নিয়ে অগ্নির উদ্দেশ্যে বলল, ফোন এসেছে। আমি একটু সাইড থেকে কথা বলে আসছি কেমন? অগ্নির কাছে ব্যাপারটা পূর্বের তুলনায় বহুগুণ বিকৃত মনে হল। যে নিবিড় অগ্নির বর্তমানে বাথরুম পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না, সেই নিবিড় আজ সামান্য ফোন কল আসায় চোরের মতো পালাল। উডবি কল করলেও তো দিব্যি রিল্যাক্স মুডেই আলাপ সেরে বসত সে। আজ হঠাৎ এমনটা কেন? নিবিড় এক ছুটে জানালার ধারে এসে স্ক্রিনে তাকাল। টাইডলি হাগ করতে চাওয়া ব্যক্তিটির পরিচয় পেতেই নিজের বিশ্রী মানসিকতাকে মুহূর্তেই ধাক্কা মেরে ফেলতে ইচ্ছে হল মন থেকে। সামান্য বিরক্ত হলেও নাই মামার চেয়ে কানা মামা ভালো প্রবাদটাকে কেন্দ্র করেই কানে ফোন ধরল। হ্যালো। হায় হ্যালো ছাড়ো। হোয়ার আর ইউ নিবিড়? বাসায় নেই কেন? আজ তো কোনো শো ছিল না দেন? একটা কাজে বাইরে এসেছি যারা। বলো কি বলবে? কি বলবো মানে? আজ রাতে আমাদের একসাথে ডিনার করার কথা ছিল, ভুলে গেছ? নিবিড় দৃষ্টি সরিয়ে হাতে থাকা ঘড়ির দিকে পলক ঝাপটে তাকাল। বিপরীতে বলল, সো হোয়াট? এখন মাত্র 6 বাজে। 10টা বাজতে আরও 4 ঘন্টা বাকি। এতটা ইরেসপন্সিবল কেন তুমি নিবিড়? ডিনার না হয় 10টায়, বাট তার আগে একটু পার্কে এন্ড শপিং মলে নিয়ে যাবে না? কেনাকাটা করবে ভালো কথা, তাতে আমার যেতে হবে কেন? ক্যাশ কি কম পড়ে গেছে? কার্ড থেকে ট্রান্সফার করে দেব? যারার মেজাজটা যতটুকু ঠিক ছিল তাও মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। রাগের চরম পর্যায়ে পৌঁছে চিৎকার করে উঠল সে। নিবিড়ের অবাক হতেই মুখে বলল, ইউ নো হোয়াট নিবিড়? ইউ আর জাস্ট ইম্পসিবল। লাইফ পার্টনার হিসেবে ইউ আর রিয়েলি নট পারফেক্ট। নিবিড় নিঃশব্দে হাসল। যারার মুখ থেকে এসব আনলেস টাইপ বাক্য শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে তার।
প্রথম প্রথম অদ্ভুত লাগলেও ইদানিং এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামায় না সে। বিয়ে না হতেই মেয়েটা এতটা ক্লোজ যে কেন হতে চায় তার উত্তর আজও ধোঁয়াশা। রুশো ভাইয়া এবং রাত্রিকে নিজেদের মতো রান্নার দায়িত্ব পালনে ব্রত রেখে কিচেন থেকে বেরিয়ে এলাম আমি। অগ্নি ভাইয়া চিন্তিত মুখে বসে আছে সোফায়। যাক বাবা, বিলাইটা গেল কোথায়? এদিক ওদিক সন্ধানের উদ্দেশ্যে চোখ ঘোরাতেই জানালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নিবিড় ভাইয়াকে। গোধূলির আলো মেখে মুখখানি কি ভীষণ স্নিগ্ধ লাগছে উনার। সিল্কি চুলগুলো থেকে থেকেই উড়ছে। কপালে চলছে তাদের কারো কারো বিচরণ। কয়েক সেকেন্ড পলকহীন চেয়ে থেকেই চোখ নামিয়ে নিলাম আমি। এই মুহূর্তে একটা প্রবাদ খুব করে মনে পড়ছে আমার। কথায় আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। নিবিড় নামক বান্দাটাও মূলত সেই বাক্যের সত্যতা স্বরূপ উদাহরণ। চেহারা মাশাআল্লাহ, অথচ ব্যবহার নাউজুবিল্লাহ। এসব ভাবতে ভাবতেই মনে মনে হাজারটা বকে নিয়ে পেছনে গিয়ে দাঁড়ালাম উনার। সামান্য গলা খাকারি দিয়ে জানান দিলাম অস্তিত্বের। নিবিড় ভাইয়া ঘাড় ঘুরিয়ে তাকালেন। আবারও সেই তাচ্ছিল্যে মাথা দাঁত কেলিয়ে বললাম, এ কি, আপনি এখানে কি করছেন? চলুন, নাস্তার ব্যবস্থা করেছি আমরা। হাজার হোক আপনি আমাদের মেহমান বলে কথা, আমরা আবার ভীষণ ফরমাল এসব ব্যাপারে। মেহমানদের খাতির যত্নে বিন্দুমাত্র ত্রুটি রাখতে পছন্দ করি না। তাই আজ রাতের খাবার না খাইয়ে কিন্তু ছাড়ছি না আপনাকে। নিবিড় ভাইয়া দাঁতে দাঁত চেপে রাগটা দমিয়ে নিলেন। হেসে বললেন, ভাগ্য অনেক ভালো তোমার বুঝলে, শুধুমাত্র অগ্নির বোন বলে এখন পর্যন্ত সহ্য করছি তোমায়। কি, আপনি আমায় সহ্য করছেন? ওয়েট ওয়েট ওয়েট, বাই এনি চান্স আপনি কি ভুলে যাচ্ছে যে আপনি যেখানে নিজেদের অমূল্য পাদুকা জোড়া ফেলে দাঁড়িয়ে আছেন তার উত্তরাধিকার আমার বাবা? সেটাই তো দুর্ভাগ্য আমার। আঙ্কেলের মেয়ে এতটা স্টুপিড এন্ড ডিসগাস্টিং হবে আগে জানলে বাসায় আসতে 10 বার ভাবতাম আমি। বিনিময়ে জোরালো কোনো বাক্য উচ্চারণ করতে উদ্যত হয়েছিলাম, কিন্তু তার পূর্বেই হাঁক ছাড়ল ভাইয়া। হাতের ইশারায় ডাকল দুজনকেই। নিবিড় ভাইয়া আমায় সম্পূর্ণ অগ্রাহ্য করে এগোলেন। দাঁতে দাঁত চেপে ভাইয়ার নিকট পৌঁছলাম আমিও। আম্মু আপাতত হালকা নাস্তার সাথে ঠান্ডা জুস সার্ভ করেছে টেবিলে। নিবিড় ভাইয়া কুশলাদি বিনিময় করে বসলেন ভাইয়ের পাশে। খেতে অনিচ্ছা 16 আনা থাকলেও না খেয়ে পার পাবার সুযোগ 4 আনাও নেই ভেবেই কাবাবে কামড় বসালেন। মুহূর্তেই চোখে মুখে একরাশ আগ্রহ নিয়ে তাকালাম আমি। পুরো কাবাবটা একবার জিহ্বে ঠেকলেই কত ধানে কত চাল তা হাড়ে হাড়ে টের পাবে সাদা বিলাইটা। নিবিড় ভাইয়া কাবাবের অর্ধেকটা চিবিয়েছেন সবে। আমার চোখের আগ্রহ গাঢ়তর হয়ে এসেছে দৃঢ়ভাবে। হঠাৎই থমকালেন উনি। স্বাদটা ঠিকমতো বুঝতে লম্বা শ্বাস টানলেন। জিহ্বাটা ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে নির্ঘাত। আহা শান্তি! ভেতরে ভেতরে এক পৈশাচিক আনন্দ পেয়ে নড়েচড়ে বসলাম আমি। নিবিড় ভাইয়া ঠোঁট ঠোঁট চেপে ধরলেন। আশেপাশে পানির সন্ধানে চোখ ঘোরালেন। ঠিক আমার হাতের পাশেই আছে জগ। পানির তাগিদে আমাকে বলতে হবে, নয়তো নিজেকে উঠে এসে নিতে হবে। যার কোনোটাই মূলত ঝাল কমাবার সীমার মধ্যে নেই। ততক্ষণে ঝালে মুখ থেকে ধোঁয়া বের হবার উপক্রম দাঁড়িয়েছে উনার। নিবিড় ভাইয়ার ঝাল লেগেছে ব্যাপারটা আমি ব্যতীত আম্মুর চোখে পড়ল প্রথম। ব্যস্ত গলায় বলল, এ কি, কাবাবটা কি খুব বেশ ঝাল হয়েছে? এই অনন্যা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? পানি দে নিবিড়কে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আম্মু। এ কথা বলেই চটজলদি গ্লাস ভর্তি করে পানি এগিয়ে দিলাম আমি। নিবিড় ভাইয়া তড়িঘড়ি করে শেষ করলেন পুরো গ্লাস। তবু ঝাল কমল না। অগ্নি ভাই চিন্তিত হয়ে পড়লেন ভীষণ। বিস্ময় নিয়ে বলল, কাবাব তো আমিও খেলাম,
এতটা তো ঝাল ছিল না। ভাইয়াকে চুপ করাতে আগ বাড়িয়ে বললাম, আরে ভাইয়া তুই গবেট একটা, সবার ঝাল সহ্য করার মতো ক্ষমতা একই থাকে নাকি? উনি হয়তো ঝাল খেতে পারেন না। আর নিবিড় ভাই এক কাজ করুন, আপনি বরং এই জুসটা খান, ঝাল কমে যাবে একদম। বলেই ফ্রুট জুসের গ্লাসটা এগিয়ে ধরলাম আমি। নিবিড় ভাইয়া গ্লাসটা হাতে নিয়েছে মাত্র, তবে শক্ত করে আঁকড়ে ধরেনি এমন মুহূর্তেই হাত ছেড়ে দিলাম আমি। মুহূর্তেই জুস ভর্তি গ্লাস ছিটকে পড়ল উনার গায়ে। নিবিড় ভাইয়া চোখ গরম করে এক ঝটকায় টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। ঝালে কাবু হয়ে ফোপাতে ফোপাতে বললেন, কি করলে তুমি এটা? আম্মুর সাথে তাল মিলিয়ে ধমকে উঠলেন, অনন্যা, দেখে শুনে কাজ করবি তো নাকি? ছেলেটার শার্টটা তো একদম ভিজিয়ে ফেললি। তবে বিশেষ পাত্তা দিলাম না আমি। সশ্রী ভাইয়া, আমি ইচ্ছে করে করিনি। বলেই ঠোঁট উল্টালাম। অগ্নি ভাইয়া আরেক গ্লাস জুস ভর্তি করে নিবিড় ভাইয়ার দিকে এগিয়ে দিল। মুখে বলল, শার্ট নিয়ে পড়ে গবেষণা পরেও করা যাবে, আপাতত জুসটা খা, ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোর। নিবিড় ভাইয়া পুরোটা গ্লাস খালি করলেন চোখের পলকে। এদিকে আম্মু চিন্তিত হয়ে আছে ব্যাটার শার্ট নিয়ে। দাগ লেগে গেলে মুশকিল। ঈশ্বর বাসায় ডেকে এনে গায়ে জুস ঢেলে ফেলা হলো, কি ভাববে ছেলেটা? টাইপ দুশ্চিন্তা তার। আম্মুর চিন্তার আগুন নেভাতে বেশ স্বাভাবিক ভঙ্গিতেই হাত উঠিয়ে বলালাম, আরে তোমরা এত চাপ নিচ্ছ কেন? ভাইয়া, তোদের ফিটনেস তো সেইম, তোর একটা শার্ট পরিয়ে দে নিবিড় ভাইয়াকে। আম্মু বরং ওয়াশিং মেশিনে উনার শার্টটা ওয়াশ করিয়ে আনুক। অগ্নি ভাইয়া তুড়ি বাজিয়ে বলল, এতদিনে একটা কাজের কথা বলেছিস, নিবিড় আমার সাথে ঘরে চল, চেঞ্জ করিয়ে আনি তোকে। নিবিড় ভাই শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন। ভাইয়ার সাথে যাওয়ার পথে বিস্ফোরিত চোখে এক পলক আমার দিকে তাকালেন। ভেতরে ভেতরে যে লাভার ন্যায় রাগের ঝলকানি উকি দিচ্ছে তা বেশ বুঝতে পারছি আমি। রাগলে রাগুক, পুড়লে পুরুক, আমার কি ভীষণ স্বস্তি লাগছে আজ। মনে হচ্ছে কত বছর ধরে করা সাধনার ফল পেলাম, একদম মুখের উপর ঝামা ঘষে দেওয়া টাইপ আনন্দিত আমি আজ। নিবিড় ভাইয়া ক্ষিপ্ত মেজাজে সৌজন্যের হাসি ফুটিয়ে আবারও মহলে এলেন। আমার ব্ল্যাক লাভার ভাইয়ের কাপড়চোপড় কালোয় কুণ্ঠিত, তাতে বিন্দুমাত্র ছিটেফোঁটা লাগে না অন্য কোনো রঙের। যদিও আম্মু জেদ ধরে দুটো একটা ভিন্ন রঙের শার্ট কিনে দিয়েছিলেন ভাইয়াকে, তবু তাদের সাথে ছিন্ন সম্পর্ক নিয়ে দিব্যি থাকে ভাইয়া। সেই হিসেবে সাদা বিলাইটাও ব্ল্যাক পরেই এলেন অবশেষে। আমায় দাঁত কেলিয়ে থাকতে দেখে চোখে ইশারাতেই ধ্বংস করতে চাইলেন। বিনিময়ে ভয় পাবার বদলে আবারও চওড়া হাসি উপহার দিলাম আমি। হঠাৎ কিচেন থেকে ধূপধাপ শব্দ কানে ভেসে এলো। সকলেই চমকে উঠে একে অপরের দিকে তাকালাম। খালামুনি আম্মু মাথায় হাত রেখে বললেন, ভেতরে তো রুশো রাত্রি আছে, না জানি কি কাণ্ড বাঁধালো আবার। বলেই ছুট লাগালেন দুই বোন মিলে। তবে তাদের কিচেনে পৌঁছবার পূর্বেই ঝড়ের বেগে নাক চেপে ধরে দৌড়ে বেরিয়ে এলো রুশো ভাইয়া। আমার পেছনে এসে লুকোবার ব্যর্থ চেষ্টা করে বলে উঠল, ছুটকি সেভ মি প্লিজ, বাঁচালে মুঝে উস চুড়েইল সে। আমি হতভম্ব হয়ে সামনে তাকালাম। না জানি কোনো শাকচুন্নি বেরিয়েছে কিচেনে যে রুশো ভাইয়া নিজেকে বাঁচাতে বলছে আমায়। সে আবার রাত্রি নয় তো? সন্দেহের বসেই আগ্রহী দৃষ্টি নিক্ষেপ করলাম। মাথা থেকে শুরু করে পুরো গায়ে চাউমিন ছড়াছড়ি করছে রাত্রির। কেচোর মতো কিলবিল করছে তারা যেন। তার চোখে মুখে চরম ডাকিনী ভাব। রুশো ভাইয়াকে তেলে ফ্রাই না করেই চিবিয়ে খাওয়া তীব্র বাসনা উপচে পড়ছে তার।
রাত্রি বড় বড় ধাপ ফেলে এগোতে লাগল। রাগে কটমট করতে করতে বলল, ধলা ইন্দুরের বাচ্চা, এখন বনের পেছনে লুকোনো হচ্ছে? বেরিয়ে আয় বলছি, আজ তোর একদিন কি আমার একদিন। রুশো ভাইয়া ভয় কুকড়ে ঝাপটে ধরল আমায়। আম্মু গিয়ে রাত্রিকে আটকাল। আমি তৎক্ষণাৎ জিজ্ঞাসুক কণ্ঠে জিজ্ঞেস করলাম, রুশো ভাইয়া, তোমায় না চাউমিন বানাতে কড়াই চুলোয় বসিয়ে দিয়ে এলো খালামুনি, তাহলে কড়াই ছেড়ে রাত্রির গায়ে পাস্তা ভাজতে গেলে কেন তুমি? রুশো ভাইয়া ঠোঁট উল্টে মাথা নিচু করে নিজেকে যথাসম্ভব আড়ালে রাখার চেষ্টা চালালো স্রেফ। রাত্রি চেঁচিয়ে বলল, তোর ভাই চাউমিন রান্না করতে নয়, চাউমিনের সাথে ডিস্কো ড্যান্স করতে শুরু করেছিল রে অনন্যা। যার ফলস্বরূপ এই আমি ভূতের মহারানী সেজে দাঁড়িয়ে আছি তোদের সামনে। আমরা কেউই বিপরীতে বলার মতো কিছু খুঁজে পেলাম না। ব্যস্ত মহল হঠাৎ করেই স্তব্ধ হয়ে দাঁড়াল। খালামুনি ছেলের উদ্ভট কার্যকলাপে দুহাতে কপাল চেপে ধরলেন। আমি থমকালাম খালামুনির সামনেই ছেলেকে দেওয়া রাত্রি লাগামবিহীন গালিগালাজের তাড়নায়। অগ্নি ভাইয়ার মুখেও আজ অন্যদিনের তুলনায় অন্যরকম ভাব। ঠোঁটে ঠোঁট চেপে পরিস্থিতি বুঝবার চেষ্টায় ব্রত সে। অথচ এমন থমথম মুহূর্তে হঠাৎ করেই হেসে উঠল কেউ। গলার স্বরটা পরিচিত হলেও ঝঙ্কারটা অপরিচিত খুব। চমৎকার সেই হাসির ঝঙ্কারে চমকিত হলাম আমি। নিবিড় ভাইয়া হাসছেন। হু হা করে আলোড়িত হচ্ছে উনার ঠোঁট নিঃসৃত সেই শব্দ। ঘুরে ফিরে দেয়ালে দেয়ালে বেঁধে ফিরছে, বারবার কানে এসে চমৎকার এক অনুভূতিতে ভরিয়ে দিচ্ছে মন। না চাইতেও মুগ্ধতায় পিষ্ট হতে চাইছে হৃদয়, অবচেতন সেই ক্ষেত্র থেকে আনমনেই প্রশ্ন ভেসে আসছে। এই রুক্ষ মেজাজে সূক্ষ্ম মানুষটাও বুঝি মন খুলে হাসতে জানে?